মামলা মোকদ্দমা থেকে নিয়ে শুরু করে অ্যাডভোকেসি পর্যন্ত সবই করা হয়েছিল, যা সকল দালিলিক কাগজ সংরক্ষিত আছে। এক পর্যায়ে সরকার বলল যে এটা বন্ধ থাকবে। তারপরে এটা খুলে দেওয়ার জন্য তো কাউন্টার অ্যাডভোকেসি চলতেই থাকে, কিন্তু সেই কাউন্টার অ্যাডভোকেসিও ব্যর্থ করা হলো। তারপরে হলো আসলো 5ই আগস্ট। এখন 5ই আগস্টের কাছে বন্দুক রেখে বলা হচ্ছে 5ই আগস্টের পর থেকে সবকিছু হচ্ছে। কতগুলো সহজ ইকোনমিক ক্যালকুলেশন দেখেন। কোন কোন পত্রিকায় বলা হচ্ছে 232 কোটি টাকার পাথর, কোন পত্রিকায় বলা হচ্ছে 300 কোটি টাকার পাথর। সিলেটের পাথর মহলগুলো ইজারা দিয়ে, সিলেটের পাথর মহলগুলো ইজারা দিয়ে 5 বছরে 2014 থেকে 19-এ সরকার কত কোটি টাকা পেয়েছিল একটু খোঁজ করবেন। 5 বছরে সরকার 40 কোটি মতন টাকা পেয়েছিল। আর প্রশাসন থেকে বলা হচ্ছে 3 বছরের মধ্যেই, 3 দিনের মধ্যে 5 থেকে 8ই আগস্টের মধ্যে নাকি সকল পাথর লুটপাট হয়ে গেছে। সেগুলোর দাম বলা হচ্ছে 500 কোটি, 300 কোটি, কেউ বলছে 1000 কোটি। তাহলে ওই 5 বছরের সরকারের যে রাজস্ব আদায়, এটা কি কোনো যুক্তিতে টিকে? আপনি 5 বছরে রাজস্ব পেলেন 40 কোটি মতো, তাহলে বছরে কত করে পেলেন? 10 কোটি। আরো 3 দিনে লুটপাট করে নিল কত কোটি। তার মানে যেই পরিমাণ পাথরের মূল্য, তার সাথে সামঞ্জস্য রেখে কোনোদিনও এটা রাজস্বটা আদায় করা হচ্ছে না। ফলে একটা লুটেরা গোষ্ঠী তো আমরাই সৃষ্টি করে যাচ্ছি। এখন দেশের পাথরের 6% কেবলমাত্র আসে দেশের অভ্যন্তরীণ সূত্র থেকে। এটা আমরা কেমন করে জানলাম? বহুবার লেখালেখির পরেও কেউ আমাদেরকে দিতে পারলো না। এক সময় সিলেটে একজন ডিসি ছিলেন, উনি এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। উনি, ওই যে বললাম রাজনৈতিক সদিচ্ছা এবং প্রশাসনিক সমর্থন, তিনি লিখেছিলেন দেশের মোট পাথরের চাহিদার মাত্র 6% আসে আমার এখান থেকে। তাহলে বাকি 94% যখন আমি বিভিন্ন দেশ থেকে আমদানি করি, এইটুকুন কেন আমি আমদানি করে এই 6টা জায়গা আমি রক্ষা করতে পারলাম না? কেন আজ পর্যন্ত একটা ট্যুরিজম মাস্টার প্ল্যান হলো না এই 6টা পাথর মহল নিয়ে? কেন এখানে আমি ট্যুরিজম ডেভেলপ করতে পারলাম না? এই যে আমাদের পাশে যিনি যোগেশ আছেন, উনার দেশে মনোকামনা বলে একটা জায়গা আছে, সেখানে কিন্তু ওনারা এইরকমই একটা প্রাকৃতিক আবহে সুন্দর ট্যুরিজম করে ফেলেছেন। আমাদের সীমান্তের ওই পারেও কিন্তু এরকম জায়গাগুলো সংরক্ষিত। এখন সাদা পাথরে আমরা কখন সফল হলাম? ধরে নেন ওই 4 বছর মামলা মোকদ্দমা অ্যাডভোকেসি সরকারের সিদ্ধান্ত এই সমস্ত কারণে বন্ধ ছিল। তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা সকলেই জানি যে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত কিরকম ছিল। তারপরেও কিন্তু প্রতিনিয়ত পাথর কিন্তু আসলে আমার মন্ত্রণালয়ের বিষয় না। আমি পরিবেশ করি বলে এই দায়টা আমি নিয়েছি, দায়িত্বটা আমি নিয়েছি। দায়টা নিতে পারছি না, দায়িত্বটা নিয়েছি। আমি কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নিজে গেছি এবং মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা, উনি তাৎক্ষণিকভাবে সমর্থন দিয়ে বলেছেন যে এইগুলো সবগুলো থেকে ইজারা দেওয়া যাবে, এরকম লিস্ট থেকে এগুলোকে সরিয়ে দিতে হবে। এগুলো আমাদের সংরক্ষণ করতে হবে, কারণ প্রত্যেকেরই তো, আমার প্রজন্ম তার আগের প্রজন্মের প্রত্যেকেরই জাফলংয়ের সাথে একটা স্মৃতি আছে। ওটা চোখের সামনে এভাবে করে ধ্বংস হয়ে যাবে কয়েকটা পাথর ব্যবসায়ীর সাথে, তো আমরা কোনোভাবেই মানবো না। তো পাথর ব্যবসায়ীরা যাটা মন্তব্য শুরু করলো সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটা কোনো বিষয় না। বিষয় হলো আমরা 2 উপদেষ্টা গেলাম জুন মাসে। আপনারা আর কোনোদিন কোন উপদেষ্টারা পাথর তোলা বন্ধ করতে স্পটে গেছেন এটা দেখেছেন বলে আমার জানা নেই। আমরা ওখান থেকে চলে আসার পরে বেশ শক্ত অভিযান শুরু হলো। যে সমস্ত পাথর ভাঙার কারখানায় বিদ্যুৎ সংযোগ ছিল, বিদ্যুৎ লাইনগুলো কেটে দেওয়া হলো। তারপরে সর্বদলীয় ঐক্যের কথা আমিই বলেছিলাম, এটাও আপনারা জানেন, এবং তারপরে আপনারা অনুসন্ধান করে সর্বদলীয় ঐক্য বের করেছেন। এই জন্যই রাজনৈতিক ঐক্য গুরুত্বপূর্ণ। রাজনৈতিক সমর্থন যদি না থাকে তাহলে তো প্রশাসন আপনাকে সাহায্য করবে না। প্রশাসন যদি আপনাকে সাহায্য না করে, এটা তো কোনো একক ব্যক্তি বা একক উপদেষ্টার পক্ষে বসে বসে নদী দখলকারী স্থাপনা ভাঙা সম্ভব না। এটা প্রশাসন ভাঙবে। পাথর উত্তোলন অবৈধভাবে রোধ করা প্রশাসন করবে। সেখানে প্রশাসনের এই রাজনৈতিক সমর্থনটুকু লাগে, যেটা আমরা বারবার নদীর ক্ষেত্রে, জলাশয়ের ক্ষেত্রে দেখেছি। সেটা একেবারেই অনুপস্থিত, একেবারেই অনুপস্থিত। এবার আসি, সাদা পাথরে আমরা সফল হলাম যখন জনগণ এটার বিরুদ্ধে একভাবে কথা বলা শুরু করলো। জনগণের কাছে আমাদের একটা আহ্বান, শোনেন,
রাজনৈতিক সরকারি বলেন আর আমাদের মতন অন্তর্বর্তী সরকারি বলেন, জনসমর্থন পেলে যে কোনো কাজ এগিয়ে নিতে সকলের জন্যই সুবিধা। ঠিক যেইভাবে সাদা পাথর নিয়ে আমরা কথা বলেছি, আজকে যেন একইভাবে বাঁকখালী নদীর দখল নিয়ে আমরা কথা বলি। কার 10 তলা ভবন ভাঙতে বাধা দেওয়ার জন্য আজকে মাঠ পর্যায়ে এই প্রতিরোধ গড়ে তোলা হলো? কার 4 তলা ভবন বাঁকখালীতে থাকার কারণে ওই জায়গাতে ভাঙা না হয় সেজন্য এই প্রতিরোধ গড়ে তোলা হলো? আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম যারা ফলো করেন তারা দেখবেন তো কারা খুব খুশি হয়েছে যখন আমরা উচ্ছেদ বন্ধে বাধ্য হলাম, খুশি হলো কারা, এইটা একটু দেখবেন তো। এই উচ্ছেদের পরিকল্পনা ছিল 5 দিনে, 3 দিন কিন্তু উচ্ছেদ করা গেছে, প্রচন্ড বিরোধিতা প্রচন্ড বাধার মুখে করা গেছে, মাঝখানে একদিন আর গতকাল উচ্ছেদটা করা গেল না। তার অর্থ এই না যে উচ্ছেদ থেমে গেছে, উচ্ছেদ হবে। বাঁকখালী নদীকে আমরা অবশ্যই দখল মুক্ত করব, সেজন্য আমরা রাজনৈতিক সমর্থন যেন পাই, প্রশাসনিক সমর্থন যেন পাই সেটাও দেখতে হবে। আপনারা যদি প্রথম 3 দিন বাঁকখালী নদীর দখল উচ্ছেদটাকে ফলো করে থাকেন, দেখবেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে সেখানে গেছে, সর্বোচ্চ প্রস্তুতি কিন্তু তাদের ছিল। তারপরেও বাধা কোথা থেকে আসলো, কেন এই বাধা দেয়া হলো? বাঁকখালী নদী গত 4 বছরে কোন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় দখল করা হয়েছিল? আজকে সেই বাঁকখালী নদী ভাঙতে পরিবর্তিত পরিস্থিতিতে বাধা কেন, বাঁকখালী নদীর দখল ভাঙতে, সেই প্রশ্নের উত্তর আমাদেরকে অবশ্যই খুঁজতে হবে। কিন্তু আমাদের কিন্তু মনে রাখতে হবে সকলকে একসাথে, যে যেই কাজটা আমরা শুরু করেছি কাজটা কঠিন কিন্তু কাজটা অসম্ভব না। এই কাজ করতে গেলে বাধা আসবে। ওই যে বললাম পুনরুদ্ধার মানেই বাধা, তার মানে কেউ না কেউ তো দখলে নিয়ে নিয়েছে, তাকে যখন আপনি দখল থেকে সরাবেন সে বাধা দেবে। সে দখলে গেল কেমন করে? কারণ তার পক্ষে রাজনীতি ছিল। সে দখলে গেল কেমন করে? কারণ তার পক্ষে প্রশাসন ছিল। এখন আমাদের 1.5 বছর সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা প্রথম দিকে ছিল সে সময় আমাদের সময় নষ্ট হয়েছে। এখন আবার নির্বাচনের রোডম্যাপে আমরা ঢুকে যাব, সেখানে আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব বেড়ে যাবে। ফলে এই সময়টুকুই আমাদেরকে, যেসব মাসগুলো আমাদের আছে, কাজে লাগাতে হবে। যখন জনগণের সমর্থন থাকে, যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, সেই সরকার কিন্তু বাধ্য হয় জনগণের চাপের মুখে সঠিক সিদ্ধান্ত নিতে। কারণ জনগণকে সবসময় জলাশয় রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে এবং তার সমর্থনটা তাকে প্রকাশ করতে হবে। যদি মূলধারার গণমাধ্যম প্রকাশ নাও করে রাজনৈতিক বিবেচনায়, এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, সেখানে আপনারা মতামত লিখবেন, সেখানে আপনারা প্রতিবাদ দিবেন, ঠিক যেভাবে আপনারা সাদা পাথরের প্রতিবাদ দিয়েছিলেন বলে আমাদের পক্ষে কাজটা সহজ হয়েছিল। একটু আসলে পরিবেশটা আসলে একটা মূল্যবোধের বিষয়। আপনারা চলন বিলের কথা এখানে বলেছেন, চলন বিলের কিন্তু সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া শেষ হয়নি এবং চলন বিলে আমি যা দেখলাম সেখানে হচ্ছে যে এটা চলন বিলের একদম শেষ প্রান্তে হয়, অনেকগুলো নদী এবং খালের পানি এদিক দিয়ে প্রবাহিত হয়। আমরা মূল্যবোধের বিষয়টা আসলে প্রশাসনে আসতে হবে। আমরা সকলেই বলি বনটাকে রক্ষা করতে হবে, কিন্তু বনের ভিতর দিয়ে রাস্তা নিতে হবে। আমরা সকলেই বলি পাহাড়টাকে রক্ষা করতে হবে, কিন্তু পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা নিতে হবে। আমাদের মূল্যবোধ যদি পরিবেশ কেন্দ্রিক হয়, তখন আমরা বলবো রাস্তা নিতে হবে, কিন্তু পাহাড় থেকে রাস্তা করা যাবে না, বিকল্প বের করতে হবে। আমাদের মূল্যবোধ যদি আইনের সমর্থক হয়, তাহলে আমাদেরকে বলতে হবে রাস্তা করতে হবে, কিন্তু তাই জন্য তো আমি বন কাটতে পারবো না, বনের পাশ দিয়ে আমাদেরকে রাস্তা নিতে হবে। সেই মূল্যবোধের জায়গায় কোনো কোনো ক্ষেত্রে কাজ করার চেষ্টা করছি। এখনো পর্যন্ত আমি কোনো বনভূমি কাটবার অনুমতি দিই, আমার পরে কি হবে তা আমি বলতে পারি না। তবে কিছু কিছু বিষয় আছে, লিগ্যাসি প্রবলেম, যে আগের সরকার অনুমোদন দিয়ে গেছে, যেহেতু আগের সরকার অনুমোদন দিয়ে গেছে সেহেতু পরিকল্পনাটাই ওইভাবে হয়েছে যে বনটা কেটেই রাস্তাটা এখন করতে হবে, তাছাড়া আর উপায় নেই। বন মানে হয়তো একটা সৃজিত বাগান, কিন্তু আমাদের সরকার যেটা করেছে সেটা হচ্ছে বনের জায়গা যেটা দিয়ে দেওয়া হয়েছে উন্নয়ন প্রকল্পে, সেটা কতটুকু ফিরিয়ে আনা যায় সেই উদ্যোগটা গ্রহণ করে আমরা বেশ কয়েকটা জায়গায় 700 একর যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ কেন্দ্র হওয়ার কথা ছিল সেটা ফেরত এনেছি, যেখানে বাকুফের ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র হওয়ার কথা ছিল সেটা ফেরত এনেছি, যেখানে একজন সাবেক সচিব তার ভাইয়ের নামে
একটা টেকনিক্যাল সেন্টার করবে, বনভূমি যাবেন, সেই বনভূমির পাশে প্রবাহিত ঝর্ণা আছে, অপূর্ব সুন্দর জায়গা, সেটা আমরা ফেরত আনতে পেরেছি। সোনাদিয়া দ্বীপ যেটা দিয়ে দেওয়া হয়েছিল বেজাকে, সেটা ফেরত আনতে পেরেছি। ফলে মূল্যবোধের জায়গায় কিন্তু আমরা কাজ শুরু করেছি, কিন্তু লিগ্যাসি ইস্যুতে কোনো কোনো জায়গায় আমাদের এখনো বাধা রয়ে গেছে। আমরা একটু যাই যে আমরা বিষয়টাকে কিভাবে দেখছি। আমি জানি যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট যেটা আছে, টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট সংশোধনের কাজে হাত দিয়েছে। এই সংশোধনের একটা খসড়া প্রস্তুত হয়েছে। সেই খসড়ায় কিভাবে ঢাকা শহরের আরবান ফরেস্ট্রি করতে হবে সেটা তারা রেখেছে, কিভাবে তারা জলাশয় রক্ষা করবে সেটা তারা রেখেছে। এগুলো দেখা কিন্তু আমাদের সকলের দায়িত্ব। খুব অল্প সময়ে এই খসড়াটি চূড়ান্ত করে আপনাদের সামনে দেয়া হবে, তখন আপনারা মতামত দিবেন। সেই 1953 সালের টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট দিয়ে 2025 সালে ঢাকা শহরকে লিভেবল আপনি করতে পারবেন না। আর 1953 সালের ওই আইনটাও পদে পদে ফ্রাস্ট্রেটেড হয়েছে। ফলে টাউন ইমপ্রুভমেন্ট একটা আমাদের সময় আমাদের বিশ্বাস আমরা চূড়ান্ত করে দিয়ে যেতে পারবো। এবং সেখানে রাজু নগরায়ণ যেটা আপনার পেপারে আছে, আর নতুন প্রকল্প করবে কিনা, যদি না করে তাহলে কেন, যদি করে তাহলে কিভাবে চেকস অ্যান্ড ব্যালেন্স হবে, সেগুলো সব ঠিক করতে হবে। আরেকটু যেটা বড় কথা, যে রাজুকের বোর্ডে পেশাজীবীরা থাকবেন কিনা, নাকি আমলাকে দিয়েই রাজুকের বোর্ড হবে। আগে কিন্তু পেশাজীবীরাই ছিলেন, তখন ঢাকার পরিবেশ এরকম বিপর্যয়কর ছিল না। কাজে আপনারা যারা গণমাধ্যমে আছেন, দেখেন সেই টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্টে কি বলা হচ্ছে, মতামত দেন আপনাদের অভিজ্ঞতা থেকে। আপনি সাংবাদিকও, নাগরিকও, তো সে দায়িত্বটা নিতে হবে। এবার আসেন আপনি ডিটেইলড এরিয়া প্ল্যান। ডিটেইলড এরিয়া প্ল্যানে শেষ সময় গত সরকারের তারা জলাশয়কে দুই ভাগে ভাগ করে ফেলালো, মুখ্য জলাশয় আর সাধারণ জলাশয়। সাধারণ জলাশয় আপনি সবই করতে পারবেন, অথচ আমাদের 70 ভাগই হচ্ছে সাধারণ জলাশয়। তারপরে ওইটা আবার তখন থেকে বেলা থেকে লড়াই করতাম, এবার এসে সেইটা অন্তত বদলে দেওয়ার সুযোগ পেয়েছি এবং বদলে দিয়েছি। সাধারণ জলাশয় বলে কিছু নাই, জলাশয় জলাশয় এবং সবটাকেই প্রোটেক্ট করতে হবে। আমাদের সরকারের কাজ কিন্তু আমাদের পর্যায়ে নীতি নির্ধারণ করে দেওয়া, প্রয়োগ যেটা করা, আমরা প্রয়োগের নির্দেশ দিব, সেইখানে যেন কোনোভাবে রাজনৈতিক বাধা না পাই, বরং সমর্থন পাই, সেটার কাজটা আমাদেরকে করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ আইন এই মুহূর্তে ওয়েবসাইটে থাকার কথা, কৃষি জমি সুরক্ষা আইন, কৃষি জমি এবং ল্যান্ড জোনিং। এটা বহু সরকারের সময় বহু কথা শুনেছেন, এবার কিন্তু প্ল্যানারদের সাথে বসা হয়েছে, পরিবেশবাদীদের সাথে বসা হয়েছে, ভূমি অধিকার নিয়ে কাজ করে তাদের সাথে বসা হয়েছে। সেইখানেও এই জিনিসগুলোর সুরক্ষা কেমন করে আসবে এটা দেখবেন। একটা খুব পপুলার কথা আছে, এক ফসলি জমিতে করা যাবে, দুই ফসলি করা যাবে না। এক ফসলি দুই ফসলি বলে তো কোনো কিছু ল্যান্ড রেকর্ডে থাকে না। তাইলে এক ফসলি কতটুকু তার একটা পরিমাণ বলতে হবে, যে এই পরিমাণ আছে এক ফসলি। পরিমাণ না বলে তো আপনি বলতে পারবেন না যে এক ফসলি দুই ফসলি। এবার এই এক ফসলি কিন্তু বেশিরভাগই হচ্ছে জলাশয়। নাল জমি যেগুলো হয় সেগুলিই কিন্তু আমাদের এই যে বিল এলাকাগুলো। কাজে এইগুলো এক ফসলি জমি বলে আপনি উন্নয়নে দিয়ে দিবেন, তার অর্থ হচ্ছে আসলে আপনি বিল এলাকাকেও অনেক জায়গায় উন্নয়নে দিয়ে দিতে পারবেন। এই জায়গাগুলোতে আপনাদের যেগুলো মতামত আছে জানাবেন। এই গেল আইনের কথা। আবার একটা আইন আছে, পানি আইন, 2013 সালে করা। ওখানে সুরক্ষা আদেশ, অপসারণ আদেশ, প্রতিপালন আদেশ জারি করার বিধান আছে। 2013 থেকে 2025 আজ পর্যন্ত কোনো আদেশ জারি করা হয়নি। এই প্রথম এসে আমি একটা সুরক্ষা আদেশ চূড়ান্ত করলাম, সেটা হচ্ছে হাওর সুরক্ষা আদেশ। এবং টাঙ্গুয়ার হাওর আর হাকালুকি হাওর মিলে এই সুরক্ষা আদেশটা আমাদের বোর্ড অনুমোদন দিয়ে দিয়েছে। এখন আমরা কিভাবে, ধরেন হাওরের মধ্যে হাউস বোট গুলো কেমন করে পরিচালিত হবে, হাওরে যদি আপনি বীজ দিয়ে কৃষিকাজ করেন তাহলে আপনি আর মাছের আশা করতে পারবেন না। তাহলে কৃষি মন্ত্রণালয় কি করবে, বন অধিদপ্তর কোন কোন হাওরে, এই হাকালুকি হাওরে আর টাঙ্গুয়ার হাওরে গাছ লাগাবে, সেগুলো কে ম্যানেজমেন্ট করবে, এগুলো ডিটেইল আউট করা হচ্ছে। আপনাদেরকে কিছু সুখবর দিই। একটা হচ্ছে আমরা শেষ পর্যন্ত নদীর তালিকা চূড়ান্ত করতে পেরেছি 2টা এলাকা বাদে, এটা কিন্তু আমাদের ওয়েবসাইটে আছে। এই চূড়ান্ত তালিকা দেখলাম মাঝে মাঝে এরকম রিপোর্টিং করে বসেন যে অমুক নদী নিখোঁজ হয়ে গেছে, নিখোঁজ সংবাদ, এটার প্রয়োজন নাই। কারণ কোন এই যখন তালিকাটা আমরা করলাম, বিভাগীয় পর্যায়ে কিন্তু কমিটি হলো, সেই কমিটিতে একজন করে নদী কর্মীকে রাখা হয়েছিল।
একটা নদীকে হয়তো আপনি ডাকেন এক নামে, আরেকজন ডাকে এক নামে, সেজন্য আপনার বিচারে এই নদীটা বাদ পড়ে গেছে। আমরা যখন সরকার তালিকা করে, সরকারের আসলে রেকর্ডের বাইরে যাওয়ার সুযোগ নাই। আপনি যতই শখ করে ভালোবেসে আপনার জলধারাকে নদী ডাকেন না কেন, সরকারের তো রেকর্ডের বাইরে যাওয়ার সুযোগ নাই। ফলে আমরা রেকর্ড দিয়ে গিয়েছি। দুইটা জায়গা আমরা করতে পারিনি। একটা হচ্ছে সুন্দরবন, কারণ ওখানে ল্যান্ড সার্ভেই হয় নাই কোনোদিন। সুন্দরবনের ভিতরের নদীগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারিনি। আরেকটা হচ্ছে পার্বত্য এলাকা, ওখানেও সার্ভে হয়নি। নদী গবেষণা ইনস্টিটিউট বলে একটা ইনস্টিটিউট আছে, নাম শুনেছেন? কাজের সাথে পরিচিত? এই গবেষণা ইনস্টিটিউটের গত বছরের বাজেট ছিল 45 লক্ষ টাকা। 150 জনবলের একটা প্রতিষ্ঠান 45 লক্ষ টাকা দিয়ে এসে কি গবেষণা করবে? এবার তাদেরকে 4 কোটি টাকা দেওয়া হয়েছে। তার মধ্যে আপনাদের প্রিয় দুইটা কাজ দেওয়া হয়েছে, তিনটা কাজ। একটা কাজ হচ্ছে বাংলাদেশের ঝুঁকিপূর্ণ নদীর তালিকা চূড়ান্ত করা। এটা আপনি করেছেন, আমি করেছি, সরকার কিন্তু কোনোদিন করে নাই। এই নদী গবেষণা ইনস্টিটিউট ঝুঁকিপূর্ণ নদীর তালিকা চূড়ান্ত করবে। নদী গবেষণা ইনস্টিটিউট সীমান্ত নদীগুলোর তালিকা চূড়ান্ত করবে, কারণ সীমান্ত নদী যেগুলো ওই জয়েন্ট রিভার কমিশনের এগ্রিমেন্টে আছে সেটার সংখ্যাই বারবার বলা হয়, কিন্তু আরো কিন্তু নদী রয়ে গেছে, এটা করবে। এবং খালি ঝুঁকিপূর্ণ নদীর তালিকা করবে না, ঝুঁকি থেকে উত্তরণের অবস্থাও বলবে। আরেকটা হচ্ছে সুন্দরবনে এবং পাহাড়ি এলাকাতে নদীগুলোর সার্ভে কমপ্লিট করে ফেলবে। তাহলে এই কাজগুলো তাদেরকে দেওয়া হয়েছে। এইবার একটু আমরা আসি ঢাকার নদী। ঢাকার 5টি নদী নিয়ে একটা কাজ হচ্ছে। এটা বিশ্ব ব্যাংক, ওদের একটা প্রকল্প আছে, সেই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করবে। আমাদের যদি কোনো প্রকল্প বড় আকারে দিতে হয়, এটার ফিজিবিলিটি করতেই আমাদের চলে যায় 1 বছর, আর বিশ্ব ব্যাংকের লাগে আরো 1 বছর। তাই আমাদের তো 2 বছর সময় নাই। আমি বিশ্ব ব্যাংককে বলেছি এবং তারা শেষ পর্যন্ত সম্মত হয়েছে তুরাগে 17 কিলোমিটার নদী ড্রেজিং করা, এটার তারা টাকা দেবে। এবং এডিবি কিছু টাকা দিচ্ছে, যেটা এডিবি টাকাটা গ্র্যান্ট হিসাবে আসতেছে। সেটা হচ্ছে তুরাগের পাড়ের 1 কিলোমিটার এবং গোরানচটবাড়ির যে 650 একর মতন জায়গা আছে জলাশয়, সেইটার ল্যান্ডস্কেপিং করা। তো এডিবির টাকাটা যাবে হচ্ছে তুরাগের ল্যান্ডস্কেপিং, আর বিশ্ব ব্যাংক এই তুরাগ এবং গোরানচটবাড়ি মিলে, কারণ গোরানচটবাড়ির বিভিন্ন খালের দূষিত পানি গোরানচটবাড়িতে আসে, গোরানচটবাড়ি হয়ে এটা আবার তুরাগে চলে যায়। এই প্রকল্পটা বিশ্ব ব্যাংকের বোর্ড হবে নভেম্বর ডিসেম্বরে, তখন আমরা একটা অনুমোদন পাবো। তো এইটুকুন আমরা করে যেতে পারছি, আর বাকি 5টারও আমাদের ফিজিবিলিটি রিপোর্ট করে আশা করি এই প্রকল্প আমরা ডিসেম্বরে অনুমোদন পাবো। তার পরবর্তী সরকার যেন এই প্রকল্পগুলো ঠিক মতন বাস্তবায়ন করে, এটা আমরা সকলে দেখবো। এবার আসি হাওড়ে। আমাদের হাওড় ও জলাভূমি অধিদপ্তর একটা আছে, তার কোনো প্যারেন্ট আইন নাই। অধিদপ্তর করা হয়েছে কিন্তু কোনো আইন নাই। হাওড় এবং জলাভূমি অধিদপ্তর আইনটাও আমরা খসড়াটা করছি, আশা করি এই মাসের মধ্যে একটা খসড়া চূড়ান্ত হলে আমরা চলে যাওয়ার আগে এইটাও আমরা করে দিয়ে যেতে পারবো। হাওড়ের তালিকাও সম্পূর্ণ করা হয়েছে, সুরক্ষা আদেশ দেওয়া হয়েছে এবং ওই হাওড় এবং জলাভূমি অধিদপ্তরের কাজের মধ্যে হাওড়ের সীমানা নির্ধারণ, মৎস্য সম্পদ রক্ষা, এই সমস্ত কিছু অন্তর্ভুক্ত হবে। বিলের ক্ষেত্রে আপনাদেরকে 3টা সুখবর দেই। আড়িয়াল বিল, চলন বিল, বেলাই বিল। আমাদের তো অল্প সময়, অনেক কাজ ধরে আমরা পারতাম না, ফলে এই 3টা বিলকে প্রাধান্য দিয়ে আড়িয়াল বিলের সীমানা নির্ধারণ, আড়িয়াল বিলে পানি প্রবেশে বাধা দিচ্ছে এমন স্থাপনা সরিয়ে নেওয়া, আড়িয়াল বিলে কিছু সীমানা নির্ধারণ করে। আড়িয়াল বিল আপনারা শুনলে অবাক হবেন, এখানে কিন্তু 1 একর জায়গাও বিল হিসাবে রেকর্ডেড না, সব নাল জমি হিসাবে ব্যক্তির নামে রেকর্ডেড। কাজে সেখানে ব্যক্তির জমির উপর নিয়ন্ত্রণ আনতে আপনি কি করবেন, আগে এটাকে বিল হিসেবে চিহ্নিত করতে হবে, গেজেট নোটিফিকেশন করতে হবে, তারপরে বাকি কাজগুলোতে আমরা আগাবো। আড়িয়াল বিলেরও একটা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। চলন বিলের 4টা মৌজার ব্যাপারটা বুঝতে হবে, এটা কিন্তু জটিল প্রক্রিয়া। 4টা মৌজার সমস্ত ভূমি রেকর্ড কালেক্ট করা হয়েছে, আর একটা মৌজার ভূমি রেকর্ড কালেকশন প্রসেসে আছে। এইটা হলে চলন বিলেরও সুরক্ষা আদেশের মাধ্যমে আমরা সীমানা চিহ্নিত করে দিয়ে চলন বিলে যেন আর ভরাট না হয় সেটা নিশ্চিত করা হবে।
এবার আসেন বেলাই বিলে, দুঃখিত আমি এটা বেলাই বিলের কথা বললাম এতক্ষণ, যেটা 4টা মৌজা। আর চলন বিলে আমরা একটা প্রকল্প সিজিআইএস বাস্তবায়ন করছি। সেখানে আমাদের চলন বিল রক্ষা আন্দোলনের যে মিজান ভাই, তার সাথে কথা বলে ফাইনাল প্রপোজাল করা হয়েছে, চলন বিলের কাজটা শুরু হয়ে গেছে। এবার ঢাকা জলাশয়ের কথা বলি, বাট বিফোর আই গেট ইনটু ইট, এবার কিন্তু আমরা জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে ঢাকা ডিসি কে, আমার ঠিক এই মুহূর্তে এক্সাক্ট নাম্বারটা মনে নেই, বাট 40টা মতন পুকুর পুনরুদ্ধারে টাকা দিয়েছি। 40টা মতন পুকুর উদ্ধারে টাকা দিয়েছি ঢাকার জেলা প্রশাসককে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অধীনে। ঢাকার খালগুলো আমি দায়িত্ব নিই, ব্লু নেটওয়ার্কের মাধ্যমে খালগুলো পুনর্খননের কাজ হাতে নেই। এই জন্য আন্তঃমন্ত্রণালয় আন্তঃসংস্থা এজেন্সি হয়, তারা কর্মপরিকল্পনা চূড়ান্ত করে এবং অল্প টাকায় কি রঙের জমিনের উপর দিয়ে হেঁটেছিলাম সেটা বড় বিষয় ছিল না, আসলে অল্প টাকায় খালগুলো খননের একটা উদ্যোগ নিয়েছিলাম বলে তার সুফলটা এবার কিন্তু আপনারা পেয়েছেন। এবার চরম মাত্রায় জলাবদ্ধতা ঢাকায় হয়নি। ধানমন্ডি 27 নম্বরে এবার কিন্তু পানি জমেনি। আর যেখানে জলাবদ্ধতা হচ্ছে সেখানে আমরা তাৎক্ষণিকভাবে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যে যেখানে জলাবদ্ধতা দেখছি, পত্রিকায় আপনারা রিপোর্ট করছেন, তাৎক্ষণিকভাবে নিয়ে রাত 2:30টার সময়ও আমাদের টিম গিয়ে ওই জায়গাটা ড্রেন পরিষ্কার করেছে। এই কাজগুলো কিন্তু হয়েছে। এখন এই ব্লু নেটওয়ার্কের যে পরিকল্পনা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমরা চূড়ান্ত করছি, সেখানে 5টা নদী এবং 40টা খালের ব্যাপারে কাজ থাকবে। খালগুলো যে আমরা ড্রেজিং করছি, 2-2.5 মাস পরেই আবার 2 ইঞ্চি মতন স্লাজ জমে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত ঢাকার সিওয়েজ ব্যবস্থাপনা ঠিক না হয়, আপনি খাল রক্ষা করতে পারবেন না। এখন এই সিওয়েজ দূষণ রোধে আপনার এসটিপি লাগবে 11টি, মোট 11টি এসটিপি লাগবে শুধুমাত্র ঢাকা শহরের সিওয়েজ ব্যবস্থাপনা করতে। আর দাসের কান্দিকে আমাদের চালু করতে হবে। সেই কাজগুলো এই ওয়ার্ল্ড ব্যাংকের বড় প্রকল্পের অধীনে আনা যায় কিনা সেটা আমরা দেখছি। আরেকটা কাজ হয়েছে, এটা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে আমরা জানিয়েছি, প্রত্যেকেরই বাসার নিচে একটা করে সেপটিক ট্যাঙ্ক থাকে, কিন্তু সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ছোট আকারে রাখা সম্ভব সেটা থাকে না। যে জন্য রাজু 22শে মে 2025 পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে সকল বাড়ির মালিককে বলেছে যে আপনাদের বাড়িতে সেপটিক ট্যাঙ্কের পাশাপাশি এসটিপিও করে নেন। এটা কিন্তু আলাদা জায়গার ব্যাপার না, নিচতলাগুলো তো বহুতল ভবনে খালিই থাকে। হয় আমাদেরকে 100 থেকে ট্রিট করতে হবে, নতুবা আমাদেরকে ওই 11টা এসটিপি স্থাপন করতে হবে, কিংবা দুটোই করতে হবে, কারণ সকলের আবার এসটিপি নিজের বাসায় লাগানোর মতো সামর্থ্য নাও থাকতে পারে। কিন্তু আপনি বলেন গুলশান লেকে, বাড়িধারা লেকে, সেখানে সিওয়েজের বর্জ্য এখনো কেন যাবে? এটা তো যাওয়ার কোনো কারণ নেই। ফলে সিওয়েজের বর্জ্য ব্যবস্থাপনায় আমরা নীতিগত এই সিদ্ধান্ত নিয়েছি, এখন এটাকে বাস্তবায়নের দিকে আগাতে হবে। এবার আসেন আপনি শিল্প দূষণ। শুধুমাত্র যদি তুরাগ নদীকে আমরা দূষণ মুক্ত করতে চাই, সিওয়েজের বর্জ্য যা আসছে না তো আসছে, এত অল্প সময় থেকে আমরা অ্যাড্রেস করতে পারবো না। শুধুমাত্র তুরাগে 179টা শিল্প কারখানা দূষণ করছে। আমরা গাজীপুর থেকে শুরু করেছি, দূষণকারী শিল্প প্রতিষ্ঠানের সকল সংযোগ আমরা বিচ্ছিন্ন করে দিচ্ছি, কিন্তু এইটা আলটিমেট সমাধান না। তো শিল্প প্রতিষ্ঠানকে তার ইটিপি চালু রাখতে হবে, তাকে সেই খরচটা তার দায়িত্বে নিতে হবে। এবার আসেন বর্জ্য ব্যবস্থাপনা। যেই দিকে যান হাইওয়ে দিয়ে চতুর্দিকেই বর্জ্য। 54 বছরে আমরা একটা মিউনিসিপাল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা গড়ে তুলতে পারলাম না। এখন চেষ্টা করা হচ্ছে আমিন বাজারটাকে দৃষ্টান্ত হিসাবে নিয়ে কোনো একটা বিদেশি দেশের সাথে, যারা খুব ভালো করে ব্যবস্থাপনা করে, ওয়েস্ট সিগ্রেগেশন এবং ম্যানেজমেন্ট করে চূড়ান্ত করা যায় কিনা। এটা আসলে পরিবেশ মানেই তো আপনারা সবকিছু আমাকে বলেন, কিন্তু এটা প্রাতিষ্ঠানিকভাবে এখন আমার দায়িত্ব না, ঠিক যেমন ভাবে পাথর প্রাতিষ্ঠানিকভাবে আমার দায়িত্ব না। কিন্তু এটা একটা করা হচ্ছে।
শিল্প দূষণ, যদি ঢাকার নদীগুলোকে শিল্প দূষণ মুক্ত করতে চাই, 15টা স্পটে সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট লাগবে, কিংবা প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠানকে তাদের ইটিপি গুলো চালু রাখতে হবে। এই পরিসংখ্যানগুলো আপনাদের জানা থাকা দরকার। তো ঢাকার 5টা নদী, 40টা খাল আমরা ওই মেইন রিভার রেস্টোরেশন যে প্রকল্পটা আছে ওয়ার্ল্ড ব্যাংক, সেটার অন্তর্ভুক্ত করছি। আশা করি নভেম্বর বা ডিসেম্বরে চূড়ান্ত অনুমোদন হয়ে যাবে। তা বাদেও কিন্তু আমরা 13টি নদীর উপরে পরিকল্পনা করেছি। তার মধ্যে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে 3টা নদীর জন্য কিছু টাকা দিতে পেরেছি। একটা হচ্ছে লবণদহ গাজীপুরে, একটা হচ্ছে হাড়িধোয়া নরসিংদীর, আর একটা হচ্ছে সুতাং হবিগঞ্জে। তার কারণ হচ্ছে এই 3টা নদী সবচাইতে দূষিত নদী দেশে। আর বাকি 5টা নদীর আমরা বাকি কয়টা 8টা নদী, বাকি 8টা নদীর পরিকল্পনা চূড়ান্ত করে আমরা প্ল্যানিং কমিশনে পাঠিয়েছি। আশা করি প্ল্যানিং কমিশন যদি ইতিবাচক মতামত দেন তাহলে এই কাজগুলো আমরা শুরু করতে পারবো। একটু প্রশাসনিক বিষয়ে যাই। আপনারা দেখেন সিলেটে সাদা পাথর নিয়ে যে ঘটনাটা ঘটলো, ঠিক তার বিপরীত ঘটনা ঘটছে বগুড়াতে। বগুড়াতে বহুদিন যাবৎ দখলে থাকা টিএমএসএস এর অবৈধ স্থাপনাগুলো অপসারণে বগুড়া ডিসি প্রশাসন, জেলা প্রশাসন কিন্তু খুবই সুন্দর ভূমিকা নিয়েছে। আমাদের দেশের ঢাকার মানে বাংলাদেশের নদীগুলোর কোন ক্ষেত্রে মরে যাওয়ার বা প্রবাহহীন হওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে ক্ষতিকর স্থাপনা। বন্যা নিয়ন্ত্রণের নামে নানান কারণে স্থাপনাগুলো দেয়, সেগুলো তখন প্রাসঙ্গিক থাকে, কিন্তু পরে মেইনটেনেন্স না হওয়ার কারণে বা আপস্ট্রিম ফ্লোয়ের কারণে, ফ্লোয়ের পরিবর্তনের কারণে স্থাপনাগুলো ক্ষতিকর হয়ে যায়। এইরকম স্থাপনা করার কাজ পানি উন্নয়ন বোর্ড হাতে নিয়েছে। ইতোমধ্যে 2টা জায়গাতে আমরা ক্ষতিকর স্থাপনা সরিয়ে দিয়েছি। মগরা নদীতে একটা রেগুলেটরের মাধ্যমে উৎস থেকে নদীটার সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল, আমরা সেখানে একটা বেইলি ব্রিজ করে সংযোগ স্থাপন করে দিয়েছি। এখানে আমাদেরকে ফজল কবির ভাই অনেক সাহায্য করেছেন। ঠিক একইভাবে যদি আপনারা বড়ালে যান, বলা হচ্ছে 40 বছর পরে বড়ালের দীর্ঘ অংশে প্রবাহ ফেরত এসেছে, কারণ ওখানে ক্ষতিকর গেটগুলো আমরা অপসারণ করেছি। এখন এটা তো একটা প্রসেসের ব্যাপার। আমরা কয়েকটা ক্ষেত্রে কাজ করে দৃষ্টান্তটা একটু স্থাপন করে দিতে চাই। যদি ঢাকা ডিসি 40টা পুকুর উদ্ধার করে ফেলতে পারেন, যদি আমরা বড়ালে প্রবাহটা সম্পূর্ণভাবে আরো 49 কিলোমিটার আমাদেরকে ড্রেজিং করতে হবে, এইটা করার মাধ্যমে নদীটাকে সুস্থভাবে ফিরিয়ে আনতে পারি, মগরায় যদি আমাদের প্রকল্পটা কাজটা শুরু করে দিয়ে যেতে পারি, আমার ধারণা কয়েকটা দৃষ্টান্ত হয়তো আমরা আপনাদের জন্য সৃষ্টি করে দিয়ে যেতে পারবো। 54 বছরের মুখোমুখি দাঁড়িয়ে 1.5 বছরের দৃষ্টান্ত সৃষ্টি করা কঠিন কাজ, কিন্তু আমি আবারও বলছি কাজটা কঠিন, কাজটা চ্যালেঞ্জিং। তো একবার যদি করে ফেলা যায় কাজটা, তাহলে কিন্তু আমরা যে দৃষ্টান্তটা হবে এটা নিয়ে পরবর্তীতে আমরা আরো এগিয়ে যেতে পারবো। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। ঢাকার জলাশয়, একটা কথা আছে, ঢাকার জলাশয়গুলো যদি ঢাকাকে বাঁচাতে হয়, ঢাকার জলাশয়গুলো বাঁচানোর কিন্তু আমাদের কোনো বিকল্প নেই। এবং এই জলাশয়গুলো অবৈধ দখল, উনি ভাই অনেক কথা বলেছেন, যেমন আমরা যখন ঝুঁকিপূর্ণ কাজ কিন্তু নীরবে করতে হয়, এটা জোরে ঘোষণা দিয়ে করা যায় না। যখন আমরা আশুলিয়াতে এই অবৈধ দখল উচ্ছেদ করি, আমরা 210 একর ভূমি উচ্ছেদ দখল মুক্ত করেছি। এখন সেখানে কি করব এটা আমাদেরকে ভাবতে হবে, ওই কি কাজে এটা ব্যবহার করব। চট্টগ্রামে যখন আমরা পানি উন্নয়ন বোর্ডের স্টেডিয়াম হয়ে গেছে, বুঝছেন, পানি উন্নয়ন বোর্ডের জায়গায় স্টেডিয়াম হয়ে গেছে, সেই প্রায় 50 একর জায়গা আমরা উচ্ছেদ করলাম। সেখানে সেনাবাহিনী, র্যাব, পুলিশ অনেক সহায়তা করেছে, উচ্ছেদ করলাম। এরপর থেকে ফোন আসা শুরু হলো, আবেদন আসা শুরু হলো, ওই জায়গার মধ্যে মাছ চাষ করবে, মুরগি চাষ করবে, গরুর খামার করবে। ওই জায়গার বাজার মূল্য 1000 কোটির উপরে। এই জমিগুলোকে এতদিন বেদখল ছিল, তারও একটা অর্থনীতি আছে। এখন যে আবার এখানে মাছ মাংস চাষ করা হবে, তারও একটা অর্থনীতি আছে। তো এত অর্থনীতির বিপরীতে দাঁড়িয়ে এই জমিগুলো রক্ষা করার জন্য আসলে যে চ্যালেঞ্জটা, এটা আমাদেরকে নিতে হবে। শেষ কথা, ঢাকার জলাশয় বাঁচলেই ঢাকা বাঁচবে, ঢাকাকে বাঁচানোর আর কোনো উপায় নেই। ধন্যবাদ। ধন্যবাদ রেজওয়ানা আপাকে।
এ পর্যায়ে আমাদের